আচ্ছা, অমরত্ব নিয়ে আপনাদের ধারণা কি? ইচ্ছা মৃত্যু অ্যাকচুয়ালি কি পসিবল? মানুষের আয়ু ছিল 400 বছর। ঋষিমুনিরা অনেক বছর বাঁচতেন। সমুদ্র মন্থনের পরে ধন্বন্তরী দেব তিনি উঠে এলেন এবং তাকে বলা হয় আয়ুর্বেদের জনক। এটা কি সত্যি? আয়ুর্বেদের যদি জনক বলতে হয় তাহলে হচ্ছে ব্রহ্মা। মানে আপনি বলছেন তখনকার দিনে সার্জারি হতো? হ্যাঁ, সার্জারি হতো। তার মেন্টাল ক্যাপাসিটি এমনই ছিল যে কোনো সময় সে চাইলে মৃত্যু নিতে পারে। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব এই চ্যানেলে, যেটা আপনারা এর আগে কখনো শোনেননি। আমরা দেবতাদের কথা বলেছি, আমরা ঋষিমুনিদের কথা বলেছি, আমরা ধর্ম, শাস্ত্র, নিয়ম সব কিছু নিয়ে কথা বলেছি, কিন্তু জীবন ধারণ সেটা কোথাও বাকি থেকে গেছে। তাই আজকের এই এপিসোডে জীবন ধারণ, কেমনভাবে জীবনে চলা উচিত আর কেমনভাবে চললে আমরা সুস্থ থাকব, স্বাস্থ্যবান থাকব, সেটা নিয়ে আলোচনা করব। তবে এটা বলতে গেলে আমাদের ইতিহাসে তো ফিরতেই হবে, আমাদের অরিজিন সেখানে ফিরতে হবে। আর তাই আজকের এই এপিসোডটা আয়ুর্বেদের উপর। প্রাচীন মুনি ঋষিরা বলতেন যে আমাদের শরীর শুধুমাত্র রক্ত মাংসের তৈরি নয়, আমাদের শরীরের মধ্যেই লুকিয়ে রয়েছে দেবত্ব। আচ্ছা, অমরত্ব বিষয়ে আপনাদের কি ধারণা? অমরত্ব কি সত্যিই হয়? এই সব নিয়েই আজকে কথা বলবো। আর এই কথা বলার জন্য আমার সঙ্গে আজকে আমার স্টুডিওতে যিনি রয়েছেন, তিনি অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, অধ্যাপক অবিচল চট্টোপাধ্যায়, আয়ুর্বেদিক বিশেষজ্ঞ বটে তিনি। আপনাকে অনেক স্বাগত আমার স্টুডিওতে। আমি প্রথমেই অবিচলবাবু আপনার কাছে জানতে চাইবো যে আপনি একটা জ্ঞানের সম্ভার বলা যায়, এনসাইক্লোপিডিয়া, সেক্ষেত্রে এই আয়ুর্বেদ জিনিসটা আমি যদি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আয়ুর্বেদ কথাটা বললেই না মানুষ ভাবে ওই জড়িবুটি, এই দিয়ে সামান্য ওই গলা খারাপ, সর্দি কাশি এগুলো সারতে পারে, কিন্তু সত্যিকারের যে শরীর খারাপ বা যেগুলো খুব ক্রিটিক্যাল কেসেস সেগুলো বোধহয় সারে না। এমনকি আমার মনে হয় এটা বেশিরভাগ মানুষই তাই ভাবে। আপনার কাছে জানতে চাইবো আমার এই চ্যানেলে যে আয়ুর্বেদ মানে তো একটা শাস্ত্র। আয়ুর্বেদ আমাদের ধর্মে, আমাদের শাস্ত্রে, আমাদের জীবনে, আমাদের সমাজে বহু যুগ থেকে আছে। তার উৎপত্তি, তার উৎসটা যদি আপনি একটু বলেন। প্রশ্নটি অত্যন্ত গম্ভীর কিন্তু তাৎপর্যপূর্ণ। বিষয়ে আরম্ভ করার প্রথমেই বলি, আয়ুর্বেদ হচ্ছে আয়ু আর বেদ এই দুটো শব্দ নিয়ে তৈরি। আয়ু মানে লাইফ স্প্যান। সুতরাং আমরা বেঁচে থাকার যে উপায়, বেঁচে থাকার উপায় শুধু লাইফ স্প্যান নয়, বেঁচে থাকার উপায় এবং তার জন্য যে সমস্ত নিয়মাবলী আমরা পালন করতে চাই সেইটা আয়ুর্বেদের মধ্যে কথিত আছে। আয়ুর্বেদ শাস্ত্র সেই সময় মেডিকেল সায়েন্স হিসেবে বর্ণিত কর। সুতরাং প্রাচীন যুগে আয়ুর্বেদ শাস্ত্র পড়তে মেধাবী ছাত্রই আসতেন এবং মেধাবী ছাত্রদেরই প্রবেশ হতো। আজকের যুগেও যারা আধুনিক চিকিৎসা শাস্ত্র পড়তে আসেন তারাও মেধাবী। আসলে বেদ মানে জ্ঞান। কিসের জ্ঞান? না, আয়ুর জ্ঞান। আয়ুর বিষয়ে যে জ্ঞান সেটাই আয়ুর্বেদ শাস্ত্রে বর্ণিত আছে। এখন সেই সময় অর্থাৎ প্রাচীন যুগে ব্রহ্মা প্রধান পার্সন যার কাছ থেকে আয়ুর্বেদের উৎপত্তি হয়েছিল, এবং ব্রহ্মা যিনি লিখেছিলেন, যে বইটি লিখেছিলেন তার নাম হচ্ছে ব্রহ্মসংহিতা। ব্রহ্মসংহিতা, এখন ব্রহ্মার কে? ব্রহ্মা হচ্ছে একজন মানুষ অথবা একজন পার্সন যার 4টি মাথা ছিল। 4টে মাথা এখানে কি সিগনিফাই করছে, তাৎপর্য কী? 4টে মাথা মানে হচ্ছে যে একটা মানুষের একটা মাথা, এবং ব্রহ্মা হচ্ছে সেই মানুষটি যে মেডিকেল সায়েন্সটার অবতরণ, যার থেকে মেডিকেল সায়েন্সের অবতরণ হয়েছিল সেই সময়। তাহলে তিনি একজন মেধাবী ছাত্র। সেই মেধাটা কতখানি? না, 4টে মেধাবী ছাত্রের যে মেধা আছে তার মধ্যে সেই মেধা ছিল। সুতরাং ব্রহ্মা তিনি সমস্ত সেই সময়ের চিকিৎসাশাস্ত্রের উপযোগী যা কথা তিনি তার মধ্যে ছিল, তার মেধা তার ছিল। সেইখান থেকে তিনি তার জ্ঞানটা দক্ষ প্রজাপতিকে দিয়েছিলেন। দক্ষ প্রজাপতি মানে কি? এখন ব্রহ্মা হচ্ছে সুপ্রিম পাওয়ার অর সুপ্রিম ইন্টেলেক্ট। তার থেকে জ্ঞানটা এলো দক্ষ প্রজাপতি। অর্থাৎ আমরা এখনও দেখা যাচ্ছে কি, এখনও দেখা যায় যে গুরু থেকে শিষ্য অর্থাৎ প্রফেসর সেই জ্ঞানটা রিডার, লেকচারার, তারপর তার স্টুডেন্ট, এইভাবে প্রচলিত হয়।
সুতরাং সেই জ্ঞানটা ব্রহ্মা থেকে জ্ঞানটা নিলেন কে? দক্ষ প্রজাপতি। দক্ষ প্রজাপতি, প্রজা মানে কি? প্রজা মানে হচ্ছে প্রক্রিয়েশন, অর্থাৎ যিনি হচ্ছেন প্রক্রিয়েশনের শ্রেষ্ঠ, অর্থাৎ তিনিও ওই যে জ্ঞানটা ব্রহ্মা দিয়েছিলেন সেই জ্ঞানটা ঠিকভাবে পরবর্তী প্রজন্মের দিকে সেই জ্ঞানটা অবতরণ করেছিলেন। দক্ষ প্রজাপতি থেকে জ্ঞানটা গেল কোথায় না? অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার সেই সময় হচ্ছে বৈদ্য। অশ্বিনী মানে অশ্ব। অশ্ব এমন একটা প্রাণী যার প্রচণ্ড বল ছিল, এবং যে বলটা কি মানসিক এবং শারীরিক বল, সেই শারীরিক বলসম্পন্ন। এখানে অশ্বিনী মানে হচ্ছে শারীরিক এবং মানসিক বলসম্পন্ন পুরুষ, এবং অশ্বিনীকেই হচ্ছে আয়ুর্বেদের মানে এই ভগবানের চিকিৎসক বলা হতো। ভগবান চিকিৎসক অশ্বিনী ব্রাদার্স। কেন না? তারা বলশালী ছিলেন, জ্ঞানে বলশালী ছিলেন এবং দৈহিক বল ছিলেন, এবং সেই রকম একটা হেলদি পারসন যার শরীর এবং মন স্টেবল, এবং তিনি জ্ঞানটা নিলেন দক্ষ প্রজাপতির কাছ থেকে। দক্ষ প্রজাপতি থেকে অশ্বিনী কুমার নিয়ে তিনি জ্ঞানটা বিতরণ করলেন ইন্দ্রকে। ইন্দ্র হচ্ছে অহংকার। ইন্দ্র অহংকার বলে, অর্থাৎ ইগো যার। কিন্তু এখানে ইগো তো নয়, এখানে ইন্দ্র হচ্ছে শ্রেষ্ঠ পার্সন। ইন্দ্র সেইটা ইনট্যাক্ট জ্ঞানটা অর্জন করলেন অশ্বিনী কুমার থেকে, অর্থাৎ যে জ্ঞানটা ব্রহ্মা দিয়েছিল কোনো রকমের তার ডেভিয়েশন না হয়ে সেই জ্ঞানটা অবতরণ হলো ইন্দ্র পর্যন্ত। এখন ইন্দ্র পর্যন্ত কি? ইন্দ্র কিন্তু কাউকে জ্ঞান দিলেন না। ইন্দ্রের কাছ থেকে এখন প্রত্যেক মানুষই যারা শিখতে চায় তার শেখার ইচ্ছে আছে কি না, যার শেখার ইচ্ছে নেই তাকে কিন্তু জ্ঞান দেওয়া হয় না। সুতরাং ইন্দ্র করলেন কি? তিনি জ্ঞানটা নিয়ে বসছিলেন। অন্যদিকে অন্যান্য যে মুনি ঋষিরা ছিল তারাও ইন্টেলেকচুয়ালস, যারা মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে আগ্রহী সেই সময়কার। তার মধ্যে ভরদ্বাজ, ভর মানে হচ্ছে ওয়েট, দোয়াজ মানে হচ্ছে স্ট্রেংথ। তাহলে এই যার স্ট্রেংথ আছে, সেই রকম একটা ওয়েট আছে, সেই রকম মানুষ, অর্থাৎ যে জ্ঞানটাকে অর্জন করতে পারবে সে। এবার আগে হচ্ছে জ্ঞানটা আসছিল, এবার জ্ঞানটা নেবার জন্য ভরদ্বাজ ইন্দ্রের কাছে গেলেন যে আমার কাছে এরকম প্রচুর রকমের রোগ হচ্ছে, তাহলে আমি কি করব। তখন ইন্দ্র তাকে একটা কনসাইজ ফর্মের, যেখানে যেমন বলা দরকার, শুধু কনসাইজ না, যেখানে যেমনভাবে বলা দরকার, যেটা ব্রহ্মা থেকে অবতরণ হয়েছিল সেই জ্ঞানটাকে উনি একই রকমভাবে নয়, কিছু ডেভিয়েট করে যেমন বুঝতে পারবেন সেইভাবে উনি সামারি করে অথবা কোনো জায়গায় ইলাবোরেট করে সংক্ষিপ্ত অথবা বিস্তার করে সেই জ্ঞানটাকে বিতরণ করলেন ইন্দ্রকে, এই ভরদ্বাজকে। কারণ উনি বুঝতে পারছিলেন ভরদ্বাজ হচ্ছেন রাইট পারসন টু পারসিভ দ্য নলেজ। ভরদ্বাজের পর ভরদ্বাজ তো নিয়ে বসছিলেন। এবার ভরদ্বাজের কাছে এবার কি সেরকমই যে ছাত্র উৎসুক আরও জ্ঞান নিতে, সে তখন অ্যাপ্রোচ করবে, বা রিসার্চ করছে উৎসুক, সে তখন অ্যাপ্রোচ করবে। সেই সময় আত্রেয় পুনর্বসু সেই জ্ঞানটা, যে জ্ঞানটা ব্রহ্মা থেকে এসেছিল এবং ইন্দ্র যে জ্ঞানটা দিয়েছিল ভরদ্বাজকে, সেই জ্ঞানটা নেওয়ার জন্য আত্রেয় পুনর্বসু ভরদ্বাজকে অ্যাপ্রোচ করলো। ভরদ্বাজ তখন আত্রেয় পুনর্বসুকে পরীক্ষা করে, পুনর্বসু মানে এগেন রিজেনারেট, যে জ্ঞানটাকে আবার যদি আমরা রিএডিটেট করি, আবার জ্ঞানটাকে আমরা যদি ভালোভাবে আর মডিউল করে যদি আমরা দিই, জ্ঞানটাকে বিতরণ করি, তাহলে আরও ভালো গ্যাস করবে। তো পুনর্বসু হচ্ছে সেই রকম, অর্থাৎ তিনিও কী করতেন সেই রকম তার কোয়ালিটি ছিল, সেই গুণসম্পন্ন ছিলেন। আত্রেয় পুনর্বসুকে যে জ্ঞানটা ভরদ্বাজ দিলেন, আত্রেয় পুনর্বসু যখন জিজ্ঞেস করলেন, তখন আত্রেয় পুনর্বসু ও একজন মহান পার্সোনালিটি, এবং তিনি কী করলেন, তার 6 জন শিষ্য ছিল, অগ্নিবেশ, ভেল, চতুর্কর্ণ, পরাশর, হারিত, খারপানি। তারাও কিন্তু চিকিৎসাবিদ ছিলেন, অর্থাৎ চিকিৎসক ছিলেন। অগ্নিবেশ তাদের কাছে জ্ঞান বিতরণ করলেন। এখন যেমন ইনস্টিটিউশনালাইজড হয়েছে, তখন গুরু শিষ্য পরম্পরায় জ্ঞানটা বিতরণ হতো। সুতরাং ন্যাচারালি অগ্নিবেশ একজন মহান শিষ্য, পুনর্বসু 6 জন শিষ্যের মধ্যে, ভেল, পরাশর, হারিত, খারপানি প্রত্যেকেই কিন্তু আত্রেয় পুনর্বসু থেকে জ্ঞান অর্জন করে নিজে একটা করে বই লিখলেন। অগ্নিবেশ যে লিখলেন সেই বইটাই এখন প্রচলিত, যেটা চরকসংহিতা হিসেবে
পরবর্তীকালে আসে। অগ্নিবেশ কীতের তন্ত্রে, অগ্নিবেশ তন্ত্র, ভেল সংহিতা, কাশ্যপ সংহিতা, পরাশর সংহিতা, হারিস সংহিতা, ছাড়পানি সংহিতা। তাহলে এইভাবে জ্ঞানটা আস্তে আস্তে আয়ুর্বেদের জ্ঞান প্রসার লাভ করলো। এখন প্র্যাকটিক্যালি কী হলো, প্র্যাকটিক্যালি সেই আগে কোনো রোগ ছিল না পৃথিবীতে। পৃথিবী এমন একটা পলিউশন ফ্রি রোগ ছিল, কোনো রকমের রোগ ছিল না। ন্যাচারালি মানুষ অনেক দিন ধরে বাঁচত। কিন্তু যখন দেখা গেল রোগের প্রাদুর্ভাব হচ্ছে, তখন বিঘ্নভূতা যথা রোগা, যখন রোগের প্রাদুর্ভাব হচ্ছে তখন মুনি ঋষিরা সবাই একসাথে জড়ো হলেন। জড়ো হয়ে জিজ্ঞেস করতে থাকলেন ভাই কী করা যাবে। তখন তারা প্রত্যেকেই জড়ো হয়ে আত্মীয় পুনর্বাস, তার মধ্যে অগ্নিবেশ গেলেন। অগ্নিবেশ গিয়ে সেই জ্ঞানটাকে আহরণ করলেন। আহরণ করে তিনি জ্ঞান অগ্নিবেশ তন্ত্র লিখলেন। অগ্নিবেশ তন্ত্র তখন অগ্নিবেশ কীততন্ত্রে চরক ও প্রতিসংস্কৃতে, চরক সেটা রিডেক্টেড করলেন, রিএডিটেড করলেন। তাহলে আসল বইটা হচ্ছে ব্রহ্মা সংহিতা, সেইটা পরবর্তীকালে গিয়ে অগ্নিবেশ তন্ত্র, অগ্নিবেশ তন্ত্র পরে গিয়ে চরক রিডেক্টেড হয়েছে, রিডেক্টেড অর্থাৎ এডিটেড হয়েছে। এডিটেড হওয়ার পর যা গেল চরক সংহিতার পরবর্তীকালে গিয়ে অনেক অধ্যায় পাওয়া যাচ্ছে না। তখন অনেক অধ্যায় যেগুলো পাওয়া যাচ্ছে না সেই পাওয়াগুলো দৃঢ়বল সেটাকে পূরণ করলেন। তাহলে অগ্নিবেশ কীততন্ত্রে চরক ও প্রতিসংস্কৃতে দৃঢ়বলের সংপুরিতে ফুলফিল কিছু অধ্যায়, লাস্ট 30টা অধ্যায়, প্রায় 24টা অধ্যায় আর 30টা অধ্যায় পাওয়া যায় না। ন্যাচারালি সেইটা দৃঢ়বল সম্পূর্ণ করলেন। তো এইভাবে আয়ুর্বেদ যে চরক সংহিতা, অগ্নিবেশ ব্রহ্ম সংহিতা, সেটা পরবর্তীকালে আয়ুর্বেদ হিসেবে, আয়ুর্বেদ পুস্তক হিসেবে অর্থাৎ চিকিৎসা বিদ্যার পুস্তক হিসেবে সেই এটা অবতরণ হলো। এটা তো একটা উৎপত্তির ব্যাপার আপনি বললেন, কিন্তু আমাদের কনসেপ্ট অনুযায়ী মানুষ একটু আগেই আপনি বললেন ঋষিমুনিরা অনেক বছর বাঁচতেন, কেউ 100, কেউ 150, কিন্তু এখনকার দিনে যেটা আমরা কল্পনাও করতে পারি না। এটা কি শুধুমাত্র তখন দূষণ ছিল না বলে, নাকি এমন কিছু ছিল, এমন কোনো ওষুধ ছিল, এমন কোনো খাবার ছিল, এমন কোনো জীবন ধারণ ছিল যেটা আয়ুর্বেদের মাধ্যমে অ্যাচিভ করা যেত এবং সেটা করার ফলেই মানুষ এতদিন বাঁচত? প্রথমেই আমাদের শারীরবিদ্যা ফিজিওলজিক্যালি কতদিন বাঁচত আগে? সত্য, তেতা, তাপর, কলি, 4টে যুগ। সত্য যুগে মানুষের আয়ু ছিল 400 বছর, 400 ইয়ার্স, চরক সংহিতায় লেখা আছে। ইজ ইট পসিবল? 400 বছর সেই সময় ছিল। এখন তো বিভিন্ন কারণে মানুষের আয়ু তো কমছে। 400 বছর। তেতা যুগে 300 ইয়ার্স, তারপরে 200 ইয়ার্স, তারপরে 100 ইয়ার্স, এখন হচ্ছে 100 ইয়ার্স। ম্যাক্সিমাম লাইফ স্প্যান হচ্ছে 100 ইয়ার্স, এখানেই ঠিক আছে। এখন সেই সময় কী জন্য ছিল? সেই সময় মানুষের আহার বিহার, দিনচর্যা, ঋতুচর্যা একদম পরিমিত ছিল। ঠিক যা যা বলা হয়েছে সেরকমভাবে পালন করা হতো। ন্যাচারালি সেই সময় পলিউশন ফ্রি ছিল। সেই সময় মানুষের ব্যাধি ক্ষমত্ব, ব্যাধি প্রতিরোধ শক্তি বেশি ছিল। এবং এমনি টোটাল ইউনিভার্স কী ছিল? জীবাণুমুক্ত ছিল। তো ন্যাচারালি স্বাভাবিক দুর্নীতিও ছিল না, মানে পলিউশন ছিল না। যে এই জিনিসটা এর সাথে নেই। পলিউশন শুধুমাত্র এতে নয়, পলিউশন মনে, সোশ্যাল পলিউশন ছিল না, ন্যাচারাল পলিউশন ছিল না। এই যে পলিউশন তো শুধুমাত্র এ নয় যে জীবাণু করে গেছে, পলিউশন ইন এভরি অ্যাসপেক্ট। আমরা মেন্টাল পলিউশন হয়ে গেছে, এখন দুর্নীতি হয়ে গেছে। কি হবে? মানুষের মন কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটাও দুর্নীতি। কমপ্লেক্সের মধ্যে মানুষের ডিফারেন্ট ওয়ার্ডস যেগুলো কাজ করে নয়, দুষ্কর্ম করছে, সেটাও দুর্নীতি। সেটা কি নীতি নাকি? সেটাও দুর্নীতি, সেটাও পলিউশন। সুতরাং পরিবেশের পলিউশন শুধুমাত্র এই যে আমরা জীবাণু যুগ হচ্ছে বা মাইক্রো অর্গানিজমের ডেভেলপমেন্ট হচ্ছে, এটা নয়। বিভিন্ন মানসিক দুর্নীতি, মানসিকভাবে যে দুষ্কর্ম করা হচ্ছে, সেটাও কিন্তু পলিউশন। কিন্তু তখন কি এমন কিছু ছিল আয়ুর্বেদে, যে আমি শুধু আয়ুর্বেদ বলতে ওষুধপত্র বলছি না, জীবন ধারণের পদ্ধতি? হ্যাঁ, জীবনধারণ, দিনচর্যা, ঋতুচর্যা, যেগুলো বলা হচ্ছে, এথিক্স, কী ব্যবহার করে মানুষের সঙ্গে কি আমরা কীভাবে নম্র বিনম্র ব্যবহার করা যায় কিনা, বা সব কিছুই ন্যাচারাল ছিল, মানে আমরা এবং ন্যাচারাল, এবং আমরা যা কিছু খাওয়া দাওয়া সেইগুলোর মধ্যে কোনো ফার্মিং যেগুলো আমাদের ন্যাচারালভাবে উৎপন্ন হতো, এখন ডিফরেস্টেশন হচ্ছে এবং বিভিন্ন ধরনের, যার ফলে ক্লাইমেট এবং ইউনিভার্স পলিউটেড হয়ে যাচ্ছে। এবং ন্যাচারালি তার স্বভাবস্বরূপ তার বিভিন্ন ধরনের রোগ উৎপন্ন হচ্ছে এবং বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম ডেভেলপ করছে, নতুন নতুন ভাইরাস আবিষ্কার হচ্ছে বা ফিরে আসছে। আচ্ছা, একটা বিষয় যে সমুদ্র মন্থনের সময়
আমাদের শাস্ত্রে যেটা রয়েছে, সমুদ্র মন্থনের পরে ধন্বন্তরী দেব তিনি উঠে এলেন সেই দেবতার হাতে সেই অমরত্বের একটা কলসি, এবং তাকে বলা হয় যে আয়ুর্বেদের জনক। এটা কি সত্যি নাকি? না, আয়ুর্বেদের জনক মানে আয়ুর্বেদের যদি জনক বলতে হয় তাহলে হচ্ছে একদম ব্রহ্মা। এবার ধন্বন্তরী থেকে সেটা ম্যানিফেস্টেড, সেটা আরও ছড়িয়ে গেছিলো। ধন্বন্তরী মানে কি, ধনু দিয়ে, ধনু হচ্ছে ওটা একটা সম্প্রদায়। ধন্বন্তরী সম্প্রদায় একটা সম্প্রদায় যে বিলংস করছে সার্জারির সঙ্গে রিলেটেড। আর পুনর্বসু সম্প্রদায় হচ্ছে মেডিসিনের সঙ্গে রিলেটেড। ধনু মানে হচ্ছে অ্যারো, তো সেই যে এটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওই রকম তীর থাকে, তার দিয়ে সার্জারি করা যায়, সুতরাং সে তাকে সিম্বলাইজ করছে শুধুমাত্র ধন্বন্তরী। সুতরাং দেবতা ঠিক আছে, কিন্তু সিম্বলাইজিং। সুতরাং সার্জিক্যাল যারা সার্জারি করতেন, যারা শল্য বিশারদ ছিলেন, তারা ন্যাচারালি ওই যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্জারি করতেন। সেইটা আপনি বলছেন তখনকার দিনে সার্জারি হতো? হ্যাঁ, সার্জারি হতো। সুশ্রু সংহিতায় সার্জারি হতো। সুশ্রু সংহিতায়, সুশ্রু সংহিতায় চরকও বলছেন, চরকও যদিও একদম বিশেষজ্ঞ ছিলেন, মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন, কিন্তু সুশ্রুত সার্জারি করতেন। সুশ্রুত হচ্ছেন শল্য বিশারদ, সুতরাং। আর এ হচ্ছেন কায় চিকিৎসা বিশারদ পুনর্বসু। তো শল্য বিশারদ যিনি, ন্যাচারালি সার্জারি হতো। সার্জারির সময়, সেই সময়ও ইনসিশন দেওয়া হতো। সেই সময় ছেদ্য, ভেদ্য, লেখ্য, বেদ্য, এস্য, আস্য, বিশ্রাব্য, শিব্য সুচারিং করা হতো, এক্সট্রাকশন করা হতো। তখনকার দিনে কি করে সম্ভব? তখন হতো। এখন যুগের ক্রমে অনুযায়ী অনেক কিছুই বিলুপ্ত হয়ে গেছে। তখন তখন দ্যাট ওয়াজ অন প্র্যাকটিস। হয়তো যুগের কোনো সময়ে এটার হয়তো সেই সময় ঠিক মতন তার আলোচনা হয়নি, সেটা প্র্যাকটিসে ছিল না, অভ্যাস হয়নি, যার ফলে ক্রমাগত অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু হয়নি তার কারণ সেখানে সুশ্রুতে লেখা আছে। আপনি যে রেনাল স্টোন হয়েছে, রেনাল স্টোনের জন্য বলছে যে সেই স্টোনটাকে আহরণ করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে। কারণ বলছে যদি না করা হয় তাহলে অক্রিয়ানাং ধ্রুব মৃত্যু, ক্রিয়ানাং সংশয় হবে। যদি না করা হয় তাহলে তো মৃত্যু হবেই। আর সেই সময় এত ইনস্ট্রুমেন্টাল ছিল না, তো তাহলে ক্রিয়ানাং সংশয় হবে। ইভেন কিছুদিন পর আগে পর্যন্ত যদি করা হতো তাহলে মারাও যেতে পারতো। দ্যাট ইজ ডাউট। সার্জারি করার পরেও মারা যেতে পারে, কিন্তু লেখা আছে যে সার্জারি করতে হবে। যদিও এটা সংশয়, যে ওখানে হতে পারে যে মৃত্যু হতে পারে, কিন্তু সেটা করা হতো। মানে চিকিৎসা শাস্ত্রেও আমরা যথেষ্ট, ভারতবাসীরা অনেক অত্যন্ত। এবং আজকেও তো ফাদার অফ সার্জারি বলা যায় সুশ্রুতকেই। আজকেও সে সময় তো মডার্ন বুক, যে সময় আধুনিক চিকিৎসাশাস্ত্র সার্জারির বুক, তার ফার্স্টেই লেখা আছে ফাদার অফ সার্জারি সুশ্রুত। আমি একটা গল্প জানি ক্যালেন্ডারের ক্ষেত্রে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার এখন যেটা বহুল প্রচলিত। আমারই এখানে এসে একজন গেস্ট যিনি এটা নিয়ে রিসার্চ করেছেন, তিনি বলে গেছিলেন যে তিনি তার হিস্ট্রিটা বলেছিলেন দর্শকদের সামনে, আমার দর্শকদের সামনে, যদিও ভাষাটা হিন্দি ছিল। তিনি বলে গেছিলেন যে ওখান থেকে, মানে তখন পর্তুগিজরা এখানে এসেছিলেন এবং সেই বাইরে থেকে এসে তারা এখানে শিখেছিলেন এবং শেখার জন্য এটি হিন্দু মেয়েকে বিয়ে পর্যন্ত করেছিলেন। তারপর জাহাজ ভর্তি করে ক্যালেন্ডার নিয়ে গিয়ে ওখানে ক্যালেন্ডার তৈরি হয়। তার মানে আমরা ক্যালেন্ডার, হিন্দু সভ্যতা অত্যন্ত উন্নত ছিল, শুধুমাত্র নয়, চিকিৎসাশাস্ত্র অত্যন্ত উন্নত ছিল, কিন্তু ক্রমাগত তার পাঠ ঠিক মতন হয়নি এবং বিভিন্ন ধরনের বৈদেশিক আক্রমণ এর দ্বারা এর ক্রমাগত অবলুপ্ত হয়েছে। কিন্তু ভারতবর্ষে সমাদৃত ছিল, বিশেষত আয়ুর্বেদ শাস্ত্র সমাদৃত ছিল ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। কারণ যত বই লেখা হয়েছে, যত ভালো কমেন্ট্রি, যত টিকা লেখা হয়েছে, যে সমস্ত বইয়ে চরক সংহিতা বা সুসংহিতা বা ভাগবতের, তার মেইন ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ। যেমন আয়ুর্বেদের চরক সংহিতার উপর অর্থাৎ যে কমেন্ট করেছেন তিনি চক্রপাণি দত্ত, সেই বই আজকে সারা ভারতবর্ষে তথা বিশ্বে পড়ানো হয়, চক্রপাণি দত্তের কমেন্ট্রি। অথবা যোগীন্দ্রনাথ সেনের চরক পুরস্কার, অথবা গঙ্গাধর রায়ের জলপ্রকল্পতরু, যত কমেন্ট্রি সবই পশ্চিমবঙ্গের চিকিৎসক কবিরাজ গঙ্গাধর রায়, কবিরাজ চক্রপাণি দত্ত, কবিরাজ যোগীন্দ্রনাথ সেন এনারা লিখেছেন এবং এরা যথেষ্ট চিকিৎসাশাস্ত্রে পারদর্শী ছিলেন। মানে ব্রিটিশ আমল শুধু নয়, ব্রিটিশ আমলের অনেক আগের থেকেই, যখন মোগল সাম্রাজ্য বা অন্যান্য, হ্যাঁ, অনেক আগে থেকেই, 7th সেঞ্চুরি থেকেই এর অবলুপ্ত হতে থাকে। এর যে জ্ঞান, সেই জ্ঞানটা অবলুপ্ত। কারণ হচ্ছে যে এই যে হিন্দু সভ্যতার যে চিকিৎসাশাস্ত্র, সেই চিকিৎসাশাস্ত্র বলতে তাদের
ঠিক মতন তাদের আলোকপাত করতে চাননি, ইচ্ছে করেই চাননি। কেন সেই জন্য নাগার্জুন সভ্যতার ডেভেলপ করে। নাগার্জুন মানে রসৌষধির দিকে চলে আসে, 7th সেঞ্চুরিতে রসৌষধির দিকে পা বাড়ায়। এবং যাতে বুদ্ধদেবের ওই সময় কী হয়েছে, ওই সময় যাতে গাছ এই সমস্ত বা এই সময় মারা না হয় বা অন্য কোনো গাছের যাতে প্রাণ না যায়, সেই জন্য ধাতুগঠিত ঔষধ তখন আসে এবং সেগুলোকে ইনকর্পোরেট করা হয়। মানে সেটা খানিকটা হিন্দু ধর্মের, যে হিন্দু ধর্ম তো শুধু ধর্ম না, ইটস আ ওয়ে অফ লাইফ। ওয়ে অফ লাইফ, হ্যাঁ। তো সেই আয়ুর্বেদ হচ্ছে চিকিৎসা, সেই রকম চিকিৎসা যেটা ওয়ে অফ লাইফ, কমফর্টেবল লাইফ স্প্যানকে বাড়তে। এখন অমরত্ব মানে দ্যাট কনসেপ্ট আপনি যেটা বলতে চাইছেন, অমরত্ব মানে যে সারা জীবন বেঁচে থাকবে তো নয়। অমরত্ব মানে যে ওই সময় সত্যযুগে 400 ইয়ার্স ম্যাক্সিমাম লাইফ, কমফর্টেবল লাইফ। কারণ জিনিস ভয় হানু, জড়া কথাটাই আসছে, জিনিস ভয় হানু, প্রতি দশকে তার কিছু কিছু কমে যাচ্ছে। মানে আপনি বলছেন অমরত্ব মানে সারা জীবন বাঁচবে এমন নয়, কনভার্সন অফ পাওয়ার হয়। পাওয়ার তো ঠিক আছে, মানে অলমাইটি যে বেস্ট পাওয়ার, সেই পাওয়ারটা তো আছে। কিন্তু দেবতাদের এই যে অমরত্ব, সেটা কি? অমরত্ব মানে ওইভাবে আপনি ওই যুগে ওইটাই দীর্ঘজীবী। অমরত্ব মানে দীর্ঘজীবী। ওই সময় কতখানি তার আয়ু ছিল, এখন যদি 100 ইয়ার্স হয় তাহলে সাফিসিয়েন্ট। এবং তাদের যে পাওয়ারটা ছিল, সেই ডিভাইন পাওয়ার সেই সময় সে ন্যাচারাল পাওয়ার, ওটাই ন্যাচারাল পাওয়ার অলমোস্ট। এবার তারা আজকের দিনে 100 ইয়ার্স কেন অপটিমাম লেভেলে পৌঁছতে পারতো কেন? কারণ তারা যে জীবনশৈলী ছিল সেটা অত্যন্ত প্রাকৃতিক ছিল, অত্যন্ত সুচারু ছিল, অত্যন্ত সুষ্ঠু ছিল এবং অত্যন্ত প্রাঞ্জল ছিল। একদমই। আমি কয়েকটা ঘটনা যদি আপনার কাছে জানতে চাই। আজকে আপনি আমার স্টুডিওতে এসেছেন, আমার দর্শকরা শুধু নয়, আমিও আপনার থেকে অনেক কিছু শিখবো, জানবো। হনুমানের যে বলা হয় যে অমরত্ব, হনুমান এখনও চিরঞ্জীবীদের মধ্যে তিনি একজন চিরঞ্জীবী। তো তিনি কি সত্যিই বেঁচে আছেন, এই যে কথাটা বলা হয়, নাকি এই যে দীর্ঘায়ু? এই তো ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে প্রথমেই বললাম যে আপনি যদি তার অবতরণটা দেখেন আয়ুর্বেদের, ব্যাপারটা কি, একটা পাওয়ার তার কনভার্সন হচ্ছে, বা অথবা একটা সেল ছিল তার প্রক্রিয়েশনটা ক্রমাগত হচ্ছে। তার যে স্পেসিস ছিল, হনুমান যে ছিল, সেই হনুমানের যে পাওয়ারটা ছিল, সে প্রক্রিয়েশন হচ্ছে, দক্ষ প্রজাপতি, মানে প্রজা উৎপন্ন হচ্ছে, প্রক্রিয়েশন অফ দ্য অফস্প্রিং উৎপন্ন হচ্ছে। সুতরাং সমস্ত স্পেসিসই বেঁচে আছে, শুধু হনুমান নয়। প্ল্যান্ট, যে এত ডিফারেন্ট টাইপ অফ স্পেসিস আছে, ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্ট আছে, আপনি হরিতকি এখনও দেখতে পাবেন, আমলকিও এখন দেখতে পাবেন। গাছ আপনি বলছেন যে ওই মানে জিনটারই একটা সেটা জিনটারই, সেটা ক্রমাগত জিনের অমরত্ব, জীবরা। মানে আমাদের ধর্মে যেটা বলা হয়েছে অ্যাকচুয়ালি সেটা জিনের একদম জিনের অমরত্ব, একদম ইনহেরিটেড একদম। আর একটা বিষয় যেটা হনুমানের কথা যখন এলো, যখন আমি যদি রামায়ণে চলে যাই, রাম রাবণের যুদ্ধ হচ্ছে এবং তারপরে মেঘনাথের হাতে যখন লক্ষ্মণ মারা যাচ্ছে প্রায়, এবং মৃত সঞ্জীবনী এনে তখন হনুমান তার প্রাণ রক্ষা করছেন, সেই সময় একজন বৈদ্য এসেছিলেন, সুসেন। তো তাহলে ওটা কি কোনো ওষুধ ছিল, যে ওষুধ দিয়ে তাকে তার প্রাণবায়ু আবার ফিরিয়ে আনা হয়েছিল, নাকি ওটা কোনো ডিভাইন পাওয়ার? না, মৃত সঞ্জীবনীর একটা নিজস্ব পাওয়ার আছে। অনেকই ওষুধ আছে যেখানে সেই সময় ব্যবহার করা, তো হয়তো সেই ওষুধগুলোর পোটেন্সি এখন কমে গেছে ডিফারেন্ট পলিউশনের জন্য, কিন্তু অনেক ওষুধ ছিল সেই সময় যাতে একদম প্রায় মৃত্যুমুখে তাকে আবার ফিরিয়ে আনা হতো। যেমন সোমের পূজা করতো বেদের সময় থেকে, সোম দিয়ে পূজা করো, কারণ তার পোটেন্সি ছিল। সেরকমই মৃত সঞ্জীবনী ছিল, গাছ তো ছিল। আমরা যখন দেবতাদের পুজো দিই, এখনও আমরা ভগবানের যখন পুজো করি, প্রত্যেক দেবদেবীর জন্য আলাদা একটা কিন্তু উপকরণ, স্যাক্রিফাইস। এইটাই আমি বলতে চাইছি আপনাকে, যে আপনি যদি এই জন্য অবতরণটা ভেরি ইম্পর্টেন্ট। যে আয়ুর্বেদ এলো কোথা থেকে, আয়ুর্বেদ শাস্ত্রটা এলো কোথায়? আয়ুর্বেদ শাস্ত্রটা বেদেরই তো একটা অংশ, উপবেদ। অথর্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। বেদ হচ্ছে জ্ঞান। বেদের সময়ে সমস্ত পুষ্পার্ঘ দেওয়া হতো, অথবা যজ্ঞ করা হতো, স্যাক্রিফাইস করা হতো। আয়ুর্বেদ প্র্যাকটিক্যালি বেদের মধ্যে 4টে বেদ তো, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদে কী হতো, স্যাক্রিফাইস, অপটিমামকে পাওয়ারকে স্যাক্রিফাইস করতো, তখন কিন্তু ওষুধ খাওয়ানো হতো না, যাতে ইউনিভার্স যে কোনো রকমের রোগ উৎপন্ন হয়। সেই জন্য অগ্নিকে আমরা যজ্ঞ দেওয়া হতো, বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করা হতো, হিমস,
বিভিন্ন ধরনের সুক্ত ছিল, এবং তাতে যে সমস্ত অর্গানিজম যাতে অর্গানিজমগুলো ডেভেলপ না করতে পারে, যেগুলো রোগ ঘটায়। সামবেদও অলমোস্ট স্যাক্রিফাইস করা হতো, কিন্তু সেই যে চ্যান্টিংটা করা হতো সেটা তার একটা কী বলবো, একটা হেমস, এবং সেটার একটা বেশ ছন্দে করা হতো সামবেদে, স্যাক্রিফাইসই করা হতো। আর যজুর্বেদও স্যাক্রিফাইস, ওখানেও স্যাক্রিফাইস করা হচ্ছে বিভিন্ন ধরনের, যাতে ইউনিভার্স একটা হারমোনিতে থাকতে পারে, যাতে কোনো মানুষের হোমিওস্ট্যাটিস যাতে মেনটেনেবল হয়। যদি ইউনিভার্স সেই সময় ফ্রি কোনো রকমের দুর্যোগ না ঘটে ইউনিভার্সে ডিউ টু ডিফারেন্ট অর্গানিজম, তাহলে মানুষ সাধারণভাবে ভালো লাইফ লিড করবে। তারপরে হলো অথর্ববেদ। এই অথর্ববেদ রিলেটেড টু মেডিকেল সায়েন্স। সেই সময় অনেক রোগ, কুষ্ঠ, সিত্র অথবা অন্যান্য রোগের কথা বলা হয়েছে, অনেক রোগ, 129টা রোগের কথা বলা হয়েছে অথর্ববেদে। এবং তার জন্য কিন্তু ওষুধ খাওয়ানো নয়, বিভিন্ন ধরনের প্ল্যান্টস তার হুতি দেওয়া হতো, যাতে প্রকৃতি শান্ত হয়, যাতে সেই অর্গানিজমগুলো অ্যারেস্ট হতে পারে। এই যে অথর্ববেদ, এই যে রোগ এলো, রোগের সঙ্গে রিলেটেড যে শাস্ত্র যেখানে হুতি দিয়ে করা হতো, সেইখান থেকেই অথর্ববেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। যেমন ঋগ্বেদের উপবেদ আছে, ঋগ্বেদের উপবেদ স্থাপত্যবেদ, যজুর্বেদের উপবেদ আছে ধনুর্বেদ, সামবেদের উপবেদ হচ্ছে গান্ধর্ববেদ, অথর্ববেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ এখানে স্পেসিফিক, অথর্ববেদের উপবেদ এইখানেই, আয়ুর্বেদে যেখানে, অর্থাৎ বেদ আর উপবেদ কি, বেদ হচ্ছে একটা পিওর সায়েন্স, আর উপবেদ হচ্ছে তার অ্যাপ্লাইড অ্যাসপেক্ট। তাহলে অ্যাপ্লাইড অ্যাসপেক্টে মানুষ আসছে, মানুষের তার আয়ু আছে, তাকে বাঁচাতে হবে, তখন তাকে ওষুধ দিয়ে বাঁচানো হতো। আগে যেটা মন্ত্র দিয়ে করা হতো, তার ভয়েস, তার স্বর যেভাবে করা হতো, অথবা মিউজিক থেরাপি করা হতো, ইনস্ট্রুমেন্টাল থেরাপি করা হতো, সেটা এখন কী হলো, ওষুধ দিয়ে করা হচ্ছে। তাহলে আয়ুর্বেদে এই যে থেরাপিউটিক মেজার্স, যাতে রোগ সারতে পারে যখন মানুষ আক্রান্ত হবে রোগে, এবং অথবা মানুষ যাতে রোগ না হয়, সেই অ্যাসপেক্টটা বলা হলো কথা। সেই মিউজিক থেরাপি তো এখনো হচ্ছে, এখন তো অনেক বেশি করে হচ্ছে। আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে ইচ্ছা মৃত্যু, আগেকার দিনে এটা ভীষণ, আমরা ভীষ্মর ইচ্ছা মৃত্যুর কথা শুনেছি, কিন্তু ইচ্ছা মৃত্যু অ্যাকচুয়ালি কি পসিবল, মানে এটা সত্যি নাকি একটা গল্প শুধুমাত্র? এটা সত্য। ইচ্ছা মৃত্যু হচ্ছে যারা মাইন্ডকে রেস্টেন করতে পারে, মনকে যদি সংযম করা হয়, যা কিছু করা যায়। কারণ হচ্ছে যে দেখুন, সেই সময়ে মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি ছিল, এবং যারা ব্রহ্মচর্য করতো, ব্রহ্মচর্য মানে হচ্ছে টু রেস্টেন দ্য মাইন্ড। তো মাইন্ডকে যে রেস্টেন করতো, নিজের চিত্তবৃত্তি নিরোধিত অরিজিনাল যোগ, চিত্তের বৃত্তি যদি নিরোধ করা যায়, তাহলে কী হবে, যোগ। আর যোগ মোক্ষ প্রবর্তক, যোগ থেকে মোক্ষ হয়। তখন তার মেন্টাল ক্যাপাসিটি এমনই ছিল যে কোনো সময় সে চাইলে মৃত্যু নিতে পারে। এখনও পর্যন্ত আছে, অনেক মুনি ঋষিরা আছে, হ্যাঁ আছেন, যারা এই সময় মৃত্যু হবে আমি নেবো করতে পারেন, যেটা আমরা মহাপুরুষদের ক্ষেত্রে প্রত্যেকেই, আমরা স্বামীজির ক্ষেত্রে প্রত্যেকেই। স্বামীজি তো জুভেনাইল ডায়াবেটিস মারা গেছেন একটা সময়ের পর, কিন্তু সেই সময় সাধুরা কী করতেন না, অনেকে তো বলেন যে উনি নাকি নিজেই তার মৃত্যু, সেটা একটা সময়ের পর, ওই সময় আমি মৃত্যু, সেটা স্পেসিফিক। তাহলে দেখা যাচ্ছে ওটা একটা স্পেসিফিক টাইমে আর একটা স্পেসিফিক সময়ে ভগ্নাংশে প্রকাশ হচ্ছে। সুতরাং ইচ্ছামৃত্যু করা যায় যদি আমরা সেই মেন্টাল স্ট্রেংথ থাকে, যে ওইভাবে অভ্যস্ত, সে নিজের মৃত্যু নিজের ওটা অভ্যস্ত। এটা সাধনার ব্যাপার। আমি একটা জিনিস রিসার্চে কোনো জিনিস পেতে চাইছি, তাহলে আমি রিসার্চের জন্য ল্যাবরেটরিতে যাই, সে আমাকে ল্যাবরেটরি থেকে আমাকে সেই যে জিনিস আবিষ্কার করব সেটা পাই, তাহলে সেই ল্যাব আলাদা। আর আমার সাধনা করার জন্য যে ল্যাব, সাধনা করতে অর্থাৎ মনকে আরও সংযম করে এবং তাকে আরও আমি কীভাবে আমার নিজের মৃত্যুর সময় যেতে পারি, সেটা একটা সাধনার বিষয়। তো ওই রকম যদি সাধনা করা যায় ওই লেভেলে, তাহলে অবশ্যই পড়া যাবে, তাহলে অ্যাচিভ করা যায়। এবার আমি আপনাকে বিশ্ব সেরকমই মানুষ ছিল, বিশ্ব তো সেই রকম মানুষ ছিল, কঠিন মনে। আমি এবার যদি অতীত থেকে একটু বর্তমানে আসি, আমি একদম
চটজলদি কয়েকটা প্রশ্ন আপনাকে করব, যেটার উত্তর আমি মনে হয় বর্তমান এবং অতীতের কানেকশন নিয়েই আপনার কাছ থেকে পেতে চাইব আমার দর্শকদের জন্য। ত্রিদোষ আয়ুর্বেদে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। ত্রিদোষ মানে 3টে দোষ, এটা কি অ্যাকচুয়ালি, যদি খুব শর্টে আপনি আমাদের এটা বোঝান। প্র্যাকটিক্যালি আমাদের শরীরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, শরীর কাজ করে এই 3টে দোষের দ্বারা, বায়ু, পিত্ত আর কফ। বায়ু মানে কি, যেটা ভাইটাল এনার্জি। বায়ু ছাড়া পিত্ত আর কফ কাজ করতে পারে না। প্রাণই বায়ু। আপনি দেখুন তৈত্তরীয় উপনিষদে আছে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। আমরা যে জেনারেল যে বডিটা দেখি, যেটা নরিশড হচ্ছে অন্নের দ্বারা, কিন্তু আমরা স্ট্রাকচারাল দেখছি যে বডিটা আছে, বেঁচে আছে, সেটা কিসের দ্বারা? অন্নের দ্বারা। অন্ন বৃত্তি করার নাম শ্রেষ্ঠ। বৃত্তি মানে হচ্ছে নারিশমেন্ট। অন্ন মানে হচ্ছে প্যাডি জাতীয় জিনিস। বৃত্তি আমাদের শরীরকে নারিশ করায়। তাহলে সুপারফিশিয়াল যে লেয়ার, সুপারফিশিয়াল সেল, সেই সময়ে অন্নময় কোষ ছিল। তারপরে কী হলো? তারপর প্রাণময় কোষ। প্রাণময় কোষ হচ্ছে আরও ভাইটাল। এই যে স্ট্রাকচারাল অ্যানাটমিক্যাল যে কন্ডিশনটা ছিল আমরা দেখতে পাচ্ছি, সেইটাকে চালনা করছে প্রাণময় কোষ দ্বারা। মানে প্রাণই বায়ু। তাহলে বায়ু হচ্ছে ভাইটাল এনার্জি। কারণ বায়ু আয়ুর বলং বায়ু, বায়ুর দাতা ঝরি নাম, বায়ুর বিশ্বমিদং সর্ব পৌর আয়ুষ্য কৃতিত। বায়ুর দ্বারা আয়ু মেনটেন হয়, ভাইটাল এনার্জি। আমি একটা যে কাজ করছি, একটা সেল যে ইম্পালস দিচ্ছে, কোথা থেকে ইম্পালস হচ্ছে? কোথা থেকে? যে জেনারেট করে কি অ্যাকশান পোটেনশিয়াল। প্রত্যেকটা সেলে অ্যাকশান পোটেনশিয়াল জেনারেট করলে তখন সে কার্য করতে পারে। তাহলে অ্যাকশান পোটেনশিয়াল জেনারেট কে করাচ্ছে? বায়ু। সেই বায়ু হচ্ছে মেন উদ্যোক্তা সমস্ত ফাংশন করতে। তারপরে আমাদের শরীরের মধ্যে অগ্নি আছে, যেমন আমাদের এনজাইম, ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস আছে, অথবা আমাদের শরীরের মধ্যে উত্তাপ আছে। এটা কার দ্বারা মেনটেন হয়? পিত্ত। এটাই পিত্ত। আর আমাদের যে সমস্ত জলীয় পদার্থ, সেটা হচ্ছে কফ। সো এটা ওভারঅল, এটা নয় কফ মানে হচ্ছে কাফ, এটা নয়। এটা একটা ফিজিওকেমিক্যালস একটা প্রপার্টি, ফিজিওকেমিক্যাল একটা সাবস্টান্সেস যেটা মেনটেন করছে আমরা টোটাল এনার্জিটাকে। বডির এনার্জির দ্বারা বডি ফাংশন ঠিকঠাক মেনটেন হয়, হোমিওস্ট্যাসিস মেনটেন হয়। বায়ুপিত্ত কফ ছাড়া শরীরের ডিফারেন্ট টাইপ কার্য অথবা ডিফারেন্ট সিস্টেমের কার্য সম্ভব নয়। এখন আমাদের কাছে মডার্ন অনেক কিছু জিনিস রয়েছে, ওয়েস্টার্নাইজড অনেক কিছু জিনিস রয়েছে, সব কিছুতেই কেমিক্যাল। কিন্তু আয়ুর্বেদ আমাদের অন্য একটা দিশা দেখায়। আয়ুর্বেদ আমাদের অতীতটাকে আবার বাঁচতে শেখায়, অতীত এবং বর্তমানের কানেকশন করে। আমি আপনার কাছে যদি জানতে চাই, একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, তাহলে প্রথম একটা করে আসি। প্রথম সকালে উঠেই আমরা যেটা করি, ব্রাশ করে আমরা একটা পেস্ট ইউজ করি, টুথপেস্ট, এবং এটার মধ্যে একটা কেমিক্যাল থাকে। এখন শোনা যাচ্ছে যে এটা নাকি ক্যান্সারাস। অনেকে বলছেন এটার মধ্যে এমন কিছু এলিমেন্টস আছে যেটা ক্যান্সার বা এই মারণ রোগ এখন সব থেকে আমাদের ভয়াবহ এই মুহূর্তে পৃথিবীতে। ভারতবর্ষ তো মানে ক্যান্সারের একটা কী বলা, এপিসেন্টার বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আয়ুর্বেদে এর কী দিশা রয়েছে, আয়ুর্বেদে কি বলা হয়, আমাদের প্রথম দিনটা কিভাবে শুরু করা উচিত? আয়ুর্বেদে বলছে যে আমরা দাঁত মাজতে হবে। কিভাবে সেটা? দাঁত মাজতে হবে নিম অথবা অন্যান্য গাছ, যেগুলো গাছগুলোর আপনার কোয়ালিটি আছে, পেয়ারা গাছের ডাল। কিন্তু এখন তো এত ফাস্ট লাইফে নিম গাছের ডাল জোগাড় করাই মুশকিল, সেই জন্য মানুষ এই রকম নিচ্ছে। কিন্তু মানুষ জানে এর ক্ষতিকর যে বিষয়, আধুনিক চিকিৎসকরাও জানে কী ক্ষতি হতে পারে। কারণ কিন্তু তা সত্ত্বেও দিচ্ছে কেন? কারণ মানুষ সবসময় চায় কি, সহজলভ্য, ইজি অ্যাভেলেবেল, যেটা সেইটা জেনে শুনে আমরা বিষ পান করছি, কিন্তু নিম গাছের দাঁতন তো আগেও এখনও ব্যবহার করে। এখনও প্রান্তিক অঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষেরা নিম গাছের ডালই ব্যবহার করে, অথবা পিলু গাছের ডাল ব্যবহার করে। কিন্তু শহরাঞ্চলে যারা থাকে, শহরাঞ্চলে কিছু করার নেই, আপনাকে সেভাবে নিতে হবে অ্যাভেলেবেল। তখন তারা কি বলে যে হলুদ আর নুন। হ্যাঁ, হলুদ নিক না, ভালো তো, হলুদ দিয়েও মারতে পারে, কোনো অসুবিধা নেই। হলুদ আর নুন, হ্যাঁ। এমন কোন উপায় যেটাতে আমরা মানে ক্যান্সার মুক্তও থাকবো? এবং আপনি ক্যান্সারটা বলছেন না, আপনি দাঁত মাজেন, দাঁতে টুথপেস্টে তো বলছে যে ক্যান্সার। টুথপেস্টটা শুধু টুথপেস্ট তো ক্যান্সার ডিফারেন্ট কারণ হতে পারে। ক্যান্সার ইন রেসপেক্ট টু টুথপেস্ট বলা হয়, তাহলে টুথপেস্টটাকে সবসময় অবশ্যই প্রাকৃতিক উপায়ে যেটা পাওয়া যায়,
লবঙ্গ, হরিদ্রা, নিম, এগুলো দিয়ে একটা যদি পাউডার করে রাখা হয়, ম্যাশড একদম, যাতে মানে বাড়িতে তৈরি করে রাখা। কি লাগবে? নিম, তেজপাতা। নিম কি পাতা? নিম পাতা, নিম গাছের ডাল, না ডালের পেয়ে, অথবা আপনার হরিদ্রা, এগুলো নিয়ে। হরিদ্রা মানে হরিদ্রা মানে হলুদ। আচ্ছা, এইগুলো নিয়ে আমি বেটে করে রাখতে কোনো অসুবিধা। শুকিয়ে নিয়ে পাউডার করে, গ্রাইন্ডিং করে ভালোভাবে একদম মিহি করে পাউডার করে, তারপরে দাঁত। ব্রাশ দিয়ে দাঁত মাজা ভালো না? মোটেই নয়। ব্রাশ দিয়ে দাঁত মাজা মোটেই ভালো না। ব্রাশে কি আছে? ব্রাশ কি দিয়ে তৈরি হয়? প্লাস্টিক। ব্রাশে কিন্তু বলছে যে এটা ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার উৎপন্ন করে। তাহলে কি দিয়ে মানুষ? হাত দিয়ে অথবা নিম গাছের ডাল দিয়েই মেজে যেত আগে। আমার মামার বাড়ি গ্রামে ছিল, তো আমি যখন ছোটোবেলায় মামার বাড়িতে যেতাম, খেজুর গাছের যে পাতা থাকতো, আমরা ওই টাং ক্লিনার বা যেটাকে জিভ ছোলা বলে সেটা নিয়ে যেতাম। পুকুর পাড়ে দাঁড়িয়ে আমরা দেখতাম যে ওই খেজুর গাছের পাতাটা দিয়ে জিভ ছোলা হতো। তো আমাদের নেচারে কিন্তু সেটা রয়েছে। জিহ্বা নির্লেখন ছিল, একটু লজ্জা লাগে। না, লজ্জা কিছু না। জিহ্বা নির্লেখন ছিল, যন্ত্রধাবন, তারপরে জিহ্বা নির্লেখন। সেটা কি? জিহ্বা মানে দাঁত করে এই জিভটাকে ছোলা, জিহ্বা নির্লেখন ছিল। সেটা আয়ুর্বেদ কিভাবে বলছে? এই তো বললাম, ওই খেজুর গাছের পাতা দিয়ে আমরা করতে হবে জিহ্বা নির্লেখন, দন্তধাবন, তারপর জিহ্বা নির্লেখন। কিন্তু এখনকার দিনে তো সবার কাছে খেজুর গাছের পাতা, সে হাত দিয়ে করে, ভালোভাবে হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে। আর একটা প্রশ্ন, যে ঘুম কম হলে, ঘুমটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা আমাদের মডার্ন সায়েন্সও বলছে বা ওয়েস্টার্ন সায়েন্সও বলছে, আয়ুর্বেদ কি বলছে? আয়ুর্বেদ নিত্যা নিয়ে প্রচুর অনেক কথা বলেছে। যথাযথ মনসিক ক্লান্তি কর্মক্রমান্বিতা বিষয় নিবর্তন্তে তথা সপতি মানব। অর্থাৎ আমরা যদি মন আর শরীর ক্লান্ত হয়ে যাবে, তখন মানুষ ঘুমাতে যায়। এখন ঘুমটা কতখানি প্রয়োজন? ঘুমটা মডার্নে বলছে 8 আওয়ার্স। আর প্রাচীন যুগে কী ছিল? প্রাচীন যুগে তো এত মেশিন ছিল না, অথবা মেশিন আমরা এখন পাই না। ছিল না কথা বলা ভুল, অনেক কিছু হারিয়ে গেছে। অনেক কিছু ছিল, অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু ছিল না, এখন অনেক ইনভেন্ট হয়েছে, আবিষ্কার হয়েছে। কিন্তু এখন যে কর্মব্যস্ত যুগ, কিন্তু 9টার মধ্যে নিতে যাওয়া অবশ্যই ভালো। এবং অনেকগুলো সাবজেক্টিভ প্যারামিটার্স বলেছে আয়ুর্বেদ শাস্ত্রে, সাবজেক্টিভ প্যারামিটার বেশ করে। তো এখন কার কতটা নিতে দরকার? পার্সনিফাইড। এখন তো পার্সনিফাইড মেডিসিনের যুগ, মানে প্রত্যেকেরই একই ওষুধ হবে, একই রকম নিতে হবে এমন নয়। আমরা হয়তো 6 ঘন্টা নিদ্রা নিয়ে, কিন্তু আমরা সেই লক্ষণ, যে লক্ষণ লেখা আছে চরক সংহিতায়, যে ভালো সম্পূর্ণ নিদ্রার, সম্যক নিদ্রার লক্ষণ কী, সম্যক নিদ্রাটা যদি হয় তাহলে কোনো ডিজিজ হবে না। কিন্তু আপনাকে ঠিক সময়ে শুতে হবে, 9টার মধ্যে শুতে হবে, এবং ব্রাহ্ম মুহূর্তে শুতে। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার 45 মিনিট আগে। মানে কেউ যদি কোনো দিন 6টা, কোনো দিন 4টার সময় সূর্য ওঠে, কোনো দিন 5টার সময় সূর্য, কোনো দিন 4:35 ওঠে, তার 48 মিনিট আগে উঠতে হবে। তাহলে উঠলে তার থেকে যদি আমি ভেবেও নিই 8 ঘন্টা আগে, তাহলে 8 ঘন্টা আগে হলেও প্রায় 9টার মধ্যে আমাদের শুয়ে পড়তে হবে। এবং তারপরে কোনো, অর্থাৎ সম্যক শয়নবিধি মেনে আমাদের চলতে হবে। শয়নবিধি নট অনলি কনফাইন্ড টু আওয়ার। আপনি যদি অল্প নিদ্রা নেন তাহলেও অসুবিধে, যদি বেশি নিদ্রা নেন তাহলেও অসুবিধে। অল্প নিদ্রা নিলেও ডায়াবেটিস হতে পারে, অত্যন্ত বেশি নিদ্রা নিলেও ডায়াবেটিস হতে পারে। আশ্চর্য সুগম সামনে সুগন্ধ। তাহলে একজন মানুষের কতক্ষণ ঘুমানো উচিত ইন জেনারেল? হয়তো বললাম ইন জেনারেল 8 ঘন্টা, যেটা বলা হয় এখন। কিন্তু ইন জেনারেল বললে হবে না, কারণ এখন পার্সনিফাইড মেডিসিন। আপনারা হয়তো 5 ঘন্টা বা 6 ঘন্টা যদি নিদ্রার সম্যক নিদ্রার লক্ষণ প্রকাশ পায়, ততক্ষণই আমরা ঘুমোতে হবে। সম্যক নিদ্রা, আবার যদি সম্যক নিদ্রা হয়ে গেছে, অত্যধিক নিদ্রা নিলেন, তাহলে কিন্তু অনেক রকমের রোগ হতে পারে। আবার না, ঘুম যদি কম হয়, আজকে ছেলেপুলেরা কী করছে? আজকে ছেলেপুলেরা রাত্রির 2টো বা 2:30 বা 3টার সময় শুতে যাচ্ছে, মোবাইল দেখতে। তাহলে শয়নবিধি পালন করা হচ্ছে না, শুধুমাত্র নিদ্রা নয়, শয়নবিধিটাই পালন করা হচ্ছে না। সেই জন্য এত রোগ। নিদ্রা অর্থাৎ রাত্রিচর্যা যেটা, সেই চর্যাটাই পালন করা হচ্ছে না, আচারটা পালন করা হচ্ছে না। আমি চটপট আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করব, সেগুলোর আমি মানে আপনার থেকে উত্তর জেনে নেব আমার দর্শকদের জন্য। 1 নম্বর, সকালে উঠে বাঙালিদের চা ছাড়া চলবে না, চা কি খাওয়া উচিত? হ্যাঁ, চা খেতে পারে, কোনো অসুবিধা নেই। আয়ুর্বেদে কি আছে চা ছাড়া যদি কেউ কিছু খেতে চায়? তেজপাতের জল, তেজপাতা ফুটিয়ে জল খেতে পারে। তেজপাতার গুণ কি? তেজপাতার অনেক গুণ আছে। তেজপাতার অনেক গুণের মধ্যে তেজপাতা যেমন রক্তশোধক। তো রক্ত যদি পরিষ্কার থাকে তাহলে কী হবে? তাহলে ন্যাচারালি রক্ত রিলেটেড যা সমস্ত কম্পোনেন্টস, সেই কম্পোনেন্টসগুলো বাড়বে না,
সিম্পল জিনিস, শুধু তেজপাতা ফুটিয়ে জল। সে তেজপাতা পেয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমাদের ডিটক্স করার একটা চল এখন হয়েছে, বিশেষ করে শহরাঞ্চলে আমরা গরম জল খাচ্ছি, বা তার সঙ্গে অনেকে বলছে যে জিরে ভিজিয়ে সারা রাত বা মেথি ভিজিয়ে সারা রাত। এটা দেখুন, বেশি গরম খাওয়া কিন্তু ভালো নয়, অত্যধিক উষ্ণ কিন্তু ভালো নয়। ঈষৎ আপনার বডিটা যাতে সেটাকে মেনটেন করতে পারে, যাতে কোনো অসুবিধা না হয় সেরকম এটা খাওয়া উচিত। কারণ হচ্ছে হ্যাঁ উচিত খেতে পারেন, অসুবিধা নেই। সকালে উঠে কি খাওয়া উচিত তাহলে? চায়ের আগে নাকি চা দিয়ে শুরু করা উচিত? যে চা খান চা, এখন তো চা পাওয়া যায় না, তেজপাতার চা, শুঁট মিশিয়ে, আদা শুনো শুঁট মিশিয়ে চা সুন্দর ভালো লাগে। আর সবচেয়ে ভালো হয় যদি হরিতকি, 1 চামচ হরিতকি রাত্রে ভিজিয়ে রাখা হয়, রাত্রে ভিজিয়ে সকালবেলা তার জলটা খেয়ে খাওয়ায় ফার্স্ট, প্রথম ত্রিফলা নয়, হরিতকির জল যদি খাওয়ায় 1 চামচ করে প্রতিদিন। কিন্তু সেটা ঋতু অনুযায়ী ভ্যারি করে যায়, ঋতু হরিতকি। যেমন গ্রীষ্মে আলাদা, বিভিন্ন ঋতুতে বিভিন্ন অনুপান দিয়ে খেতে হয়। গুড়, লবণ, চিনি, শুঁট, পিপুল, মধু। অর্থাৎ গ্রীষ্মে গুড়, তারপরে ঋতুতে লবণ, তারপরে ঋতুতে চিনি, তারপরে শুঁট, তারপরে পিপুল, তারপরে মধু। এই ঋতু অনুযায়ী ঋতুক্রমে এইগুলো মিশিয়ে হরিতকের সঙ্গে খাওয়া উচিত। এটা হচ্ছে ফার্স্ট খাওয়া সবচেয়ে বেস্ট। প্রথম হরিতকিতে কী আছে? হরিতকিতে দেখুন, আমরা যদি খুব ভালো ডেফিকেশন হয়, অর্থাৎ যদি ল্যাট্রিন প্রপারলি হয়ে যায়, কোষ্ঠশুদ্ধি হয়ে যায়, তাহলে ন্যাচারালি অনেক কিছু মানে ডিটক্সিফিকেশন হয়ে যায়। ওটাই অ্যাকচুয়ালি ওটাই ডিটক্স। এখন কিন্তু বিভিন্ন ঋতুতে বিভিন্ন অনুপানের সঙ্গে খেতে হবে, মানে সবাই শুধু জল খেয়ে তা নয়। গুড়, লবণ, চিনি, শুঁট, পিপুল, মধু, এই 6টা জিনিস 6টা ঋতুতে খেতে হয় হরিতকির সঙ্গে। সেটা কি রাত থেকেই মেশাতে হয় না ওই জিনিসগুলো সকালে? ওটা তো আপনি করে রাখলেন, আর ওর সঙ্গে মিশিয়ে খেয়ে নিলেন। ওর সঙ্গে ওই গুড় অথবা লবণ অথবা চিনি অথবা শুঁট অথবা ঋতু অনুযায়ী খেতে হবে। এখন চিনি খেতে কেউ চায় না, এবং চিনি ক্যান্সারের কারণ, এটা তো প্রমাণিতই হয়ে যাচ্ছে, অনেকে বলছেন। তাহলে কি খাবে? আয়ুর্বেদ কি বলছে? কি চিনির বদলে কি খাবে? মিষ্টি তো খেতে ইচ্ছা করে আমাদের, তো মিষ্টি তো মানে ছাড়াই যায় না। আখের রস কোথায় সব সময় পাওয়া যাবে? তার বদলে না পেলে আপনি তালমিষ্টি খাবেন, তালমিষ্টি কোনো অসুবিধা নেই। তালমিষ্টি, হ্যাঁ, মানে চিনির বদলে তালমিষ্টি। এখন ব্যাপারটা যে কোনো যদি সেটা যদি আপনার প্রপার না হয়, আপনি ইমপ্রপার সাবস্টেন্স খাচ্ছেন, তাহলে তো রোগ হবে। কিন্তু প্রপার তালমিষ্টি খেলে কোনো রোগ হবে না। শর্করার কথা তো বলা আছে চরক সংহিতায়, শর্করা খেতে। এখন শর্করা যদি তার যদি ঠিকমতো তৈরি না হয়, তাতে রোগ হবেই। আপনার রাত্রে জ্বর হয়েছে, আমরা বলছি জ্বর হয়েছে, আপনি কিছু কথা, আপনি শর্করা খান, মিষ্টি খান, শর্করা চিনি খেতেই বলছে। কেন বলছে? তার মধ্যে নিশ্চয়ই হাইপোথার্মিক এফেক্ট আছে, উষ্ণতা কম করার এফেক্ট আছে। কিন্তু এখন প্রসেসিংটা আলাদা হচ্ছে, প্রসেসিংটা ঠিকঠাক নয়, যার ফলে রোগ হচ্ছে, সেই জন্য খেতে বারণ করা হচ্ছে। জ্বর সর্দি হলেই আমাদের একটা টেন্ডেন্সি, আমাদের কারণ ভারতবাসীদের তো এটা ভীষণ রকম, আমরা ইন্ডিয়ানরা কী করি, একটা ডক্টরের কাছেও যাই না, আমরা একটা ওষুধ খেয়ে নিই। আয়ুর্বেদিক কিছু উপাদান রয়েছে বা কোনো ওষুধ রয়েছে বা প্রাকৃতিক কিছু জিনিস রয়েছে যেটা জ্বর সর্দি এই সাধারণ জিনিসে আমরা ওষুধটা এড়াতে পারি? সিম্পল জিনিস, আপনি শুঁট, আদা শুঁট সবচেয়ে সোজা, পিপুল, মরিচ, গোলমরিচ খুব কাজ করে। গোলমরিচ কিন্তু অ্যাডাল্টেশন আছে এখন। গোলমরিচ আপনি যদি না চিনতে পারেন, পেঁপের বীজ দিয়ে দেয়। হ্যাঁ, গোলমরিচ কিন্তু কস্টলি। গোলমরিচ যদি খাওয়া যায় ঘিয়ের সঙ্গে, অত্যন্ত উপকারী। মানে বেটে গোলমরিচ কি আপনি, হ্যাঁ বেটে খেয়ে নেবেন ঘিয়ের সঙ্গে 1 চামচ ঘিয়ের সঙ্গে গরম করে। সেটা কি আচ্ছা, গরম করে ঘিটাকে গরম করে ওটার মধ্যে মরিচ দিয়ে 6টা গোলমরিচ দিয়ে খেয়ে নিতে হয়। জ্বর হলে বা সর্দি কাশি তো অত্যন্ত ভালো কাজ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে অ্যালোপ্যাথিতে আমরা এই জন্যই যাই যে প্রচণ্ড জ্বর উঠে গেছে। যেমন এখন তো 103, 104 আমরা ছোটোবেলায় কল্পনা করতে পারতাম না, কিন্তু এখন এটা মানে অনায়াসেই দেখা যায় যে বাচ্চাদের এরকম জ্বর। যদি যে অ্যালোপ্যাথি যা গুণ করে তার থেকে ভালো কাজ করবে, আপনি খান। মানুষ যদি এই ব্যাপারে সম্যক অবহিত হয় এবং আয়ুর্বেদিক যারা প্রাজ্ঞ, তারা যদি তাকে রেগুলার প্র্যাকটিসে ইউজ করেন এবং মানুষ যদি প্রত্যেকদিন নিতে থাকে, অথবা যে ওই সময় ওই অবস্থায় অত্যন্ত জ্বর হয়েছে, তাহলে অবশ্যই কাজ করে। আদা শুঁট পিপুল খুব সামান্য, কি এটা কি মরিচ
মরিচটা তো আপনি বললেন, আদা শুঁটটা কী করে খেতে হবে? আদা শুঁট মানে শুঁট যখন শুকনো হয় সেটাকেই আদা যখন শুকনো হয় তখন শুঁট বলে। শুঁটটাকে চূর্ণ করে রেখে দেবেন বাড়িতে, সেই চূর্ণ থেকে 1 চামচ খেয়ে দেবেন গরম জল দিয়ে। অনেক সময় দেখা যায় খুব পেটে ব্যথা হয় বাচ্চাদের, এই পেটে ব্যথা থেকে বা বড়োদেরও অনেক সময় ওই শুঁটের জলটাকেই আপনি ফিল্টার করে খাইয়ে দেবেন। মানে আদা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি গুরুত্বপূর্ণ, বিশ্বভেষজ। বিশ্বভেষজ এর সিনোনিম হচ্ছে বিশ্বভেষজ। গ্যাস অম্বলের যে সমস্যা সেটাতে আদা শুঁট। এবার আপনি বললেন যে একই ওষুধ সবেতে কাজ করছে, এটাই হচ্ছে আয়ুর্বেদের ইউনিক। এটাই হচ্ছে আয়ুর্বেদে একটা ওষুধ মাল্টি ডাইমেনশন এফেক্ট আছে। মডার্নে যেমন একটা ওষুধ একটা কম্পাউন্ড কারণ ওখান থেকে একটা স্পেসিফিক মলিকুলকে আইসোলেট করে নেওয়া হয়, তারপরে তারা অ্যাক্টিভ করায়। কিন্তু একটা ড্রাগসের মধ্যে, একটা প্ল্যান্টের মধ্যে অনেক রকম মলিকুলস আছে, এবং একটা মলিকুলস হয়তো আপনার জ্বর হয়েছে সেটা কমায়, ওর মধ্যে কোনো মলিকুলস অ্যাজ এ হোল যদি দেন, যখন বডি যা দরকার ওই সময় সেই মলিকুলটাকে সে সিলেক্ট করে নেয়, সিলেক্ট করে তখন সে অ্যাবজর্ব করে। বডির একটা ন্যাচারাল আছে, প্রসেস আছে, সে ঠিক ওই সময় আপনার ব্যথা হয়েছে, খুব ব্যথা হয়েছে, শুঁট খান কমে যাবে, শুঁট সেদ্ধ জল খান কমে যাবে। সকালে উঠে অনেকে আদা জল খেতে বলে, ওই তো আদা তো জল খাওয়ানো যায় না, শুঁটের জলই খাওয়ায়। শুঁটকে ফুটিয়ে তার জলটা খাওয়ায়, শুঁটকে থেতো করে তার ফুটিয়ে গরম জলে ফুটিয়ে তারপর গরম জলটা খাবেন ছেঁকে নিয়ে। গরম মশলা যেটাকে বলা হয় মানে লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপত্র সব ভালো কাজ করে। এটার নাম হচ্ছে ত্রিমদ। দারুচিনি আর তেজপত্রকে ত্রিমদ বলে একসঙ্গে, ভালো কাজ করে, খুব ভালো কাজ। ইভিন এই যে কোভিড গেল, এই দারুচিনি, শুঁট এসব দিয়ে একটা কাড়া বানানো হয়েছিল, এবং বিশেষ করে প্রচুর মডার্ন ডাক্তার খেয়েছে এই কাড়া, প্রচুর IAS অফিসাররা খেয়েছে। আমাদের বলেছে যে কাইন্ডলি বলবেন না, আমি আই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্য প্রাইম মিনিস্টার্স অ্যাট দ্যাট টাইম। ওই কাড়া বানানোর আমি একটা মেম্বার ছিলাম, তো ওই সময় আমার কাছ থেকে নিয়ে গেছে প্রচুর লোক কাড়াটা, কিন্তু বলেছেন কাইন্ডলি ডাক্তার কাউকে বলবে না, খাবে নিজেরা কিন্তু বলবে না, ফ্যাক্টস। জলের মধ্যে এখন এই মানে রিলসে দেখছি, শর্টসে দেখছি যে ওই যে কাঞ্জি বলছে, যেটাকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কাঞ্জি সিম্পল জিনিস, খুব ইজি। কাঞ্জি হচ্ছে ভাতকে আগে কী করতো, আগে গেঁজে গেলে মানে ফার্মেন্টেড হয়ে গেলে খাদ্য। এখনও মানুষ চাষিরা খায় বা আমাদের প্রান্তিক অঞ্চলে খায়, এখানেও প্রচুর লোক খায়, কারণ তার বল প্রদান করে কাঞ্জি, এবং সেটার কি তার একটা নিজস্ব শক্তি আছে, কিন্তু তার হজম করার মতো ক্ষমতা থাকতে হবে। আপনার গ্যাস্ট্রিক আলসার আছে, আপনি যদি কাঞ্জি খেয়ে নেন কী হবে, আরও গ্যাস্ট্রাইটিস বেড়ে যাবে। কিন্তু আপনার যদি সহন করার ক্ষমতা থাকে, এবং আপনি যদি এবং এটা খেলে কোনো উপদ্রব না তৈরি করে, তাহলে আপনি যদি ওয়েল হ্যাবিচুয়েটেড হন, তাহলে কাজে অত্যন্ত ভালো। স্কিনের জন্য আয়ুর্বেদ কি বলছে? সিম্পল, হলুদ খান, হলুদ খেতে, সজনে খান, সজনে ডাঁটা, ভিটামিন ডি আছে, যাতে ভিটামিন এ আছে। সূর্যের রোদ নেওয়া উচিত। সূর্যের রোদ, হ্যাঁ অবশ্যই, কিছু সময়ের জন্য। আপনি যদি কন্টিনিউয়াস নেন তাহলে তো আরও অনেক, কিছুক্ষণের জন্য। কতক্ষণ সেটা? 10 মিনিট নিন, 10 মিনিটস। চুলে শ্যাম্পুর বদলে কি ইউজ করা যেতে পারে আয়ুর্বেদে? চুলে শ্যাম্পুর বদলে নিম সবচেয়ে বেস্ট। নিম, পেঁয়াজ। তার মানে চুল বাড়বে এটা কিন্তু নয়। কেউ যদি ভাবে থাকেন চুল বাড়াবে, চুল বাড়াবার কোনো কিন্তু ওষুধ নেই। বা ভিঙ্গরাজ চুলটা ঠিক রাখতে পারে, চুল যাতে না পড়ে যায় তার বলে, কিন্তু চুল আপনার পড়ে গেছে বেড়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে দুটো প্রশ্ন করে শেষ করব এই অনুষ্ঠানটা। 1 নম্বর, যে ভালো থাকতে গেলে আজকের যুগে আমি যদি অ্যালোপ্যাথি এড়াতে চাই, বা এই মডার্ন সায়েন্স বলবো না, মডার্ন যে ওয়েস্টার্নাইজড যে কালচার, বা যেটা অনেক সময় এই মানে ভারতীয়র আদি যে জিনিসগুলো সেগুলোর ওপর চাপিয়ে দেওয়া হয়, প্রমোশন অনেক বেশি, তো সেক্ষেত্রে কি করতে হবে? আয়ুর্বেদ কি বলছে মানুষকে ভালো থাকতে গেলে কীভাবে? আজকের দিনে সমস্ত টোটাল ওয়ার্ল্ড জেগে আছে আয়ুর্বেদের দিকে। অনেক দিন আগে প্রফেসর কঞ্জাক্ষ ঘোষ, ইমিউনোহেমাটোলজি, লিখেছিলেন যে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রের চিকিৎসার পথ দেখাবে। তো উনি মডার্ন ডক্টর, হোমিওপ্যাথি, হিউম্যানোহেমাটোলজি, উনি লিখেছিলেন, আনন্দবাজার পত্রিকাটা প্রকাশিত হয়েছিল। সুস্থ আপনার মনকে আগে সুন্দরভাবে করতে হবে, মনটি সুন্দর করতে হবে। যদি মন সুন্দর না করা যায়, জীবনে কোনো ভালো থাকা যায় না, সুস্থ থাকা যায় না। মনেই তো গন্ডগোল হচ্ছে মনে। কমপ্লেক্স মাইন্ড, কমপ্লেক্স ডিজিজ। সিম্পল মাইন্ড, সিম্পল ডিজিজ অথবা নো ডিজিজ। অথবা
হাসাতে হবে, অথবা খুব জোরে কাঁদুন, মানে হই হই করতে করতে কাঁদুন, অথবা খুব জোরে হাসুন, মানে আর্টিফিশিয়াল হাসি নয়, জোরে হাসুন, প্রাণ খুলে হাসতে হবে, অথবা খুব জোরে কাঁদতে হবে। কাঁদলেও সেটাও কিন্তু আমাদের জিভারের হরমোনস যেগুলো বেরোয় সেগুলো করে ঠিক সিক্রেট করতে হবে। এবং সেই জন্য ওষুধ পরে, ওষুধ তো পরের কথা, মানে ম্যাক্সিমাম মেডিসিন মিনিমাম এফিকেসি, মিনিমাম মেডিসিন ম্যাক্সিমাম এফিকেসি। আজকের দিনে একটা ওষুধ গেলে 23টা মেডিসিন দিয়ে দিচ্ছে। তা আমরা তো জীবনে তো 1টা থেকে 2টোর বেশি মেডিসিন আমার হাত দিয়ে বেরোয় না। অথবা আপনি যদি একটা আয়ুর্বেদ শাস্ত্রজ্ঞ মানুষ, তিনি এমন একটা ডাককে চয়েস করবেন, আপনার যদি অনেক রকম রোগ থাকে, যে ডাকটা বিভিন্ন ধরনের রোগকে এনকাউন্টার করতে পারে। কিন্তু রোগের জন্য ওষুধ এটা তো ভেরি সিম্পল, কিন্তু আগে প্রাণ খোলা হাসি, প্রাণ খোলা কথা এবং সুন্দর জায়গায় থাকা। সুন্দর জায়গা মানে হচ্ছে আপনি ক্রমাগত এই যে কম্পিউটার, এই যে অকুপেশনাল হ্যাজার্ডে যাচ্ছে। আমি অনেক দিন আগে বলেছি যে এই অকুপেশনাল হ্যাজার্ডের জন্য এই কম্পিউটার দেখায় আইটি হ্যাজার্ডস আর ফ্ল্যাট কালচার ডিজিজ। আমরা তো মনটা অনেকটা সংপৃক্ত হয়ে যাচ্ছে, মনটা বেঁধে যাচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি না, আমাদের সামনে দিকে দেওয়াল, আমরা বেরিয়ে শুধু দরজাটা বন্ধ করে দিচ্ছি। ওপেন মাইন্ডেড নয়, মানে আমরা এমনিতেই কনফাইন হয়ে যাচ্ছি, ওপেন মাইন্ড হতে পারছি না। তো প্রাণ যদি না খুলতে পারি, মন যদি খোলা না থাকে, মনের মধ্যে যদি দুর্ভাবনা আসে অথবা দুর্মনা হই, তাহলে কিন্তু ডিফারেন্ট টাইপের মানুষ রোগ ভোগ করবেই। আর যদি ওপেন মাইন্ডেড হন, কেউ প্রাণ খুলে হাসতে পারেন, আনন্দে থাকতে পারেন, যত রকম অ্যাডভার্সিটিজ আসুক না কেন, যত রকমই বাধা আসুক না কেন, সব অতিক্রম করা যায়। অতিক্রম করা যায় না বলে কিছু হয় না, আর মনের ইচ্ছে। একদম খুব সুন্দর কথা বলেছেন। তবে আমার মনে হয় এটা অ্যাচিভ করা হচ্ছে সব থেকে টাফেস্ট। এটা অ্যাচিভ করা সবচেয়ে সোজা, আবার টাফ, কেননা আপনি তো হাসবেন, কিন্তু যাদের সঙ্গে হাসবেন সেই মানসিকতা আজকাল এই জিনিসটাই যদি আমরা করতে পারি, তাহলে মানুষ রিহ্যাবিলিটেট হবে। সেই জন্য লাফিং ক্লাবের দরকার এখন। এই জন্য দেখুন, লাফিং ক্লাবের দরকার হচ্ছে, কিন্তু মানুষ একটা জীবগুলো হাসতে পারছে না, ইন্ডিভিজুয়ালি হাসতে পারছে। কেন হাসতে পারছে না? লাফিং ক্লাবে কি আমাদের হাসতে হচ্ছে, আমাদের হাঁটতে হচ্ছে জিম করে। কিন্তু আমরা যে সাধারণভাবে এখন যে পিসিওডি হচ্ছে, আমরা যে ঘরটা পুষতে হয়, নুইয়ে পুষতে হয়, ইউটেরাইন মাসলের যে কাজ হয়, এক্সারসাইজগুলো হচ্ছে না, আমরা ওই লাঠি দিয়ে ঘর পুষছি। তাহলে ন্যাচারাল যা প্রসেস, সেটাকে আমরা বিঘ্ন করছি, ন্যাচারালি আমরা রিস্ক করছি। অনেক ধন্যবাদ, আপনি এখানে এলেন, অনেকটা কিছু জানলাম, কিন্তু আরও কিছু জানার বাকি রইল। একটা এপিসোডে সবটা শেষ করে দিলে এই যে চাওয়ার যে খিদেটা, সেটা মিটে যায়। তাই এই খিদেটা একটু বজায় থাকুক, কারণ এই চ্যানেলটা তো একদিনের নয়, এই যাত্রা সবে শুরু হয়েছে, আরও অনেকটা পথ আমরা যাব। কিন্তু যেটা এখানে অধ্যাপক আমাদের সামনে যেটা বললেন, সেটা হলো যে প্রাণ খুলে হাসি, মানে মন যদি ভালো থাকে তাহলে কিন্তু সব রোগকে জয় করা যায়। এবং আয়ুর্বেদ শাস্ত্র এমন একটা শাস্ত্র যেটার সঙ্গে আমাদের শিকড় জড়িত আছে। এই শিকড়কে যদি আমরা ভুলে যাই, আমাদের রুটসকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমার মনে হয় সেটা অন্যরা যখন শিখে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে পড়বো? আমরা পিছিয়ে পড়ছি, সেটা আমাদের ভাবতে হবে, প্রাণ খুলে হাসতে হবে। আর যা যা করতে হবে সেটা তো আমাদের এখানে পুরোটাই বলে দিলেন উনি, কিন্তু কতটা করতে পারবো সেটা আমাদের ওপর। কারণ এখনকার দিনে এই প্রাণখোলা হাসি আর মনটাকে ভালো রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, যেটাকে উনি বলছেন সব থেকে সোজা। আশা রাখবো যে এই চ্যানেলটা আপনাদের মনে একটু ভালো লাগা, একটু ভালোবাসা, একটু সহানুভূতি এবং নিজেদের অতীতটাকে জেনে নেওয়ার যে প্রচেষ্টা শুরু করেছে, সেটাতে আপনাদের ভালো রাখবে। এবং আপনারাও ভালো থাকার জন্য এই যে ভিডিওটা, এই যে পডকাস্টটা, সেটা অনেক বেশি শেয়ার করবেন, কারণ এই ধরনের পডকাস্ট বাংলায় খুব কম হয়। আয়ুর্বেদে কি খাবেন কি না খাবেন এগুলো তো হয়, কিন্তু আমাদের অতীতটা জানাটা খুব দরকার। আমরা জানি না, আমাদের এই প্রজন্ম জানে না। তাদেরকে জানান, শেয়ার করুন বেশি বেশি করে, লাইক করুন, কমেন্ট করুন, আপনারা আর কী ধরনের জিনিস জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আর একটা কথা বলি, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমারও কাজ করার উৎসাহ মরে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। নমস্কার। নমস্কার।